ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেদওয়ান আহমেদ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান এবং আছেন মাছরাঙা টেলিভিশনের প্রধান সম্পাদক রেজাউনুল হক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের সংবাদ সম্প্রসারণে। বিজয় দিবসের শুভেচ্ছা দুজনকে। রেজাউনুল হক, আপনাকে দিয়ে শুরু করতে চাই। পলাতক শক্তির ফেরার মরিয়া চেষ্টা রুখে দেওয়ার প্রত্যয় ডক্টর মোহাম্মদ ইউনূসের, উৎসব মুখর ভোটে প্রতিষ্ঠিত হবে জনগণের অধিকার। পলাতক শক্তির মরিয়া চেষ্টা রুখে দিতে প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা। এই বিষয়ে একটু আপনার মন্তব্য জানতে চাই। জি, ধন্যবাদ। আপনাকেও বিজয় দিবসের শুভেচ্ছা জানাই এবং সেই সঙ্গে দর্শকদেরকেও শুভেচ্ছা রইল। মাননীয় প্রধান উপদেষ্টা যাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে কথা বলেছেন, এটা ঠিক। রিসেন্টলি যে ইনসিডেন্টটা হয়েছে, আপনার ইনকিলাব মঞ্চের কনভেনার ওসমান হাদির উপরে যে অ্যাটাকটা হয়েছে, হত্যার চেষ্টা, সেটাকে ধারণা করা হচ্ছে যে যারা পতিত আওয়ামী লীগের পক্ষ থেকে এই অ্যাকশনটা হতে পারে, এবং যেটা অভিযোগ যে তারা এই নির্বাচন বানচাল করার জন্য এই কাজটা করেছে, এবং আরো এরকম আশঙ্কা বিএনপির মহাসচিবও বলেছেন, এনসিপির নেতাদেরকেও তারাও বলেছেন যে এই ধরনের অ্যাটাক আরো হতে পারে বলে। আসিফ মাহমুদ, যিনি রিসেন্টলি রিজাইন দিয়েছেন প্রতিষ্ঠা পরিষদ থেকে, তিনিও সরাসরি বলেছেন যে তাদের কাছে খবর আছে যে তারা আরো অনেক হিটলিস্টে অনেকে আছে। তো এই পরিস্থিতিতে এই ধরনের আশঙ্কা যখন থাকে, সন্দেহ থাকে, তখন তো এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই সঙ্গত। এবং দেখেন, নির্বাচন কিন্তু আর খুব বেশি দেরি নাই। এই পরিস্থিতিতে যদি এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হয়, আরো ঘটে, তাহলে তো নির্বাচনটাই একটা অনিশ্চয়তার মুখে পড়বে। কিন্তু অথচ সব দল কিন্তু এখন নির্বাচনমুখী। অতীতে কয়েক মাস আগেও কিছু কিছু দলের মধ্যে কথাবার্তা শুনে মনে হচ্ছিল যে কেউ হয়তো এখনই চায় না, কেউ আরো পরে চায়, বা কেউ চায়ই না। কিন্তু এখন আমরা মোটামুটি দেখতে পাচ্ছি সব দলই নির্বাচনের জন্য প্রস্তুত। নির্বাচনী অ্যাক্টিভিটিস এর সঙ্গে সবাই ইনভলভ হয়ে গেছেন। প্রার্থী তালিকা সবাই কম বেশি প্রকাশ করছেন। তো এই সিচুয়েশনে সবাই যখন তৈরি, তখন এরকম ধরনের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যদি হয়, মার্ডারের ঘটনা ঘটে বা হত্যা চেষ্টার ঘটনা ঘটে, এবং এরকম গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যদি ভিকটিম হন বা টার্গেট হন, তাহলে তো নির্বাচনটা ডেফিনেটলি একটা সংশয়ের মধ্যে পড়ে। তো সেই হিসাবে সরকারের তো অবশ্যই দায়িত্ব যে এই ধরনের ঘটনা যাতে নাই ঘটে, সেটা যেই ঘটাক। তো সরকার চাইলে, এবং সরকারের হাতে যথেষ্ট শক্তি আছে, তাদের অনেকগুলি বাহিনী কাজ করে। সরকার চাইলেও তো এই ধরনের ব্যবস্থা নিতেই পারে। তবে ঘটনা ঘটার পরে আসামি ধরা বা সন্দেহবাদীকে ধরা, এটার চাইতে আমার মনে হয় যে গোয়েন্দা সংস্থাগুলোকে আরো বেশি তৎপর হওয়া উচিত, যাতে ঘটনা ঘটার আগেই সেটা ডিটেক্ট করা যায় এবং এই ধরনের ঘটনা যাতে প্রতিহত করা যায়, সেই ধরনের সকল ব্যবস্থাই নেওয়া উচিত। রেজাউনুল হক, আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে যে অনেকেই এমন মনে করে যে আওয়ামী লীগের যারা অপরাধী, যারা গণহত্যার সাথে সম্পৃক্ত কিংবা যারা বিভিন্ন অপরাধে অপরাধী, তারা বাদ দিয়ে আওয়ামী লীগ আবার নির্বাচনে আসুক। সোশ্যাল মিডিয়ায় কিংবা আমাদের সমাজে, আমাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে এই ধরনের একটা কথা, একটা প্রবণতা কিংবা চাওয়া লক্ষ্য করা যায়। এই বিষয়ে আসলে কি বলবেন? ইয়েস, আওয়ামী লীগের যারা করেন, মানে সমর্থক কর্মী বলেন, তারা সবাই তো আর অপরাধী না। সবাই এই যে হত্যাযজ্ঞ, মাস কিলিং যেটাকে বলা হচ্ছে, সেটার সঙ্গে তো সবাই জড়িত না। অনেক নিরীহ মানুষও আছেন আওয়ামী লীগের সমর্থক। এবং আপনি যে জানেন যে আওয়ামী লীগের সমর্থক কারা, মানে মূলত আওয়ামী লীগের সমর্থকরা মূলত মধ্যবিত্ত থেকে নিচের দিকে, তারাই সাধারণত অতীত ইতিহাস যেটা গোড়া থেকে যদি বলি, তো সে ধরনের অনেক মানুষ আছে যারা নিরীহ। তাদের মধ্য থেকেও যদি তাদেরকে যদি সুযোগ দেওয়া যায় যেত, তাহলে তো অবশ্যই ভালো হতো। কিন্তু এখনকার পরিস্থিতি মানে কতখানি সেটার অনুকূলে, এই সিদ্ধান্ত নেওয়ার অনুকূলে, সেটাও একটা দেখার বিষয়। কারণ ঘোরতর আপত্তি আছে। আমি যদি বলি, এনসিপির কথা পরিষ্কার করে বলি, এরকম তাদের বা বিএনপি বা তাদের যে আপনার সঙ্গে যারা একসঙ্গে যারা আন্দোলন করেছেন, তাদের কোনো দল, তাদের আপত্তি আছে। তো সেই আপত্তি মিটিগেট করে যদি এরকম সুযোগ দেওয়া যেত,
তাহলে অবশ্যই যেটা ইনক্লুসিভ ইলেকশনের কথা বলা হয়, মানে মোটামুটি মানে পরিপূর্ণভাবে ইনক্লুসিভ ইলেকশন হতো সেক্ষেত্রে। তো সেই সিচুয়েশন আমার কাছে মনে হয় যে সেটা চাইলেও, মানে দলগুলো যদি চাইতো, আওয়ামী লীগ সেই দলগুলো মানে মূল নেতাদের বাদ দিয়ে, হুম। তাদের দলীয় প্রধানকে বাদ দিয়ে নতুন ভাবে অন্য আওয়ামী লীগ, পিউরিফাইড আওয়ামী লীগ বা যেভাবে বলেন সেরকম আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করা, আওয়ামী লীগের দলের নামে, এটা দলের দিক থেকেও আমার মনে হয় যে এটা ব্যাপারে একটা তাদের চ্যালেঞ্জিং বিষয় তারা একমত হবেন না। কিংবা চ্যালেঞ্জ না, অনেকের আপত্তিও আছে। দল কেন্দ্রীয় আপত্তি আছে, রাইট। নেতৃবৃন্দের পক্ষ থেকে আওয়ামী লীগ এই ইলেকশনে অংশ নেবে না এরকম একটা ঘোষণা বেশ কয়েক মাস আগে আমি সাবেক জি, তথ্য বিশেষ করে মন্ত্রী এই সরকারের প্রতিমন্ত্রী অধীনে, এই অন্তর্বর্তী আরাফাত সরকারের সাহেব, অধীনে। এই সরকারের হ্যাঁ, এই নিশ্চয়ই। সরকারের এম অধীনে, জি। সিদ্দিকুর রহমান, একটু আপনার কাছে আসতে চাই। আপনার কাছেও জানতে চাই যে যারা হচ্ছে পলাতক শক্তি, তাদের রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনার কাছেও একইভাবে জানতে চাই, মানে রেজওয়ানুল হক যেটি বললেন যে হচ্ছে আমরা যেভাবেই বলি না কেন, আওয়ামী লীগ যদি বিভিন্নভাবেও নির্বাচনে অংশগ্রহণ করে, যারা অপরাধী তাদেরকে বাদ দিয়ে, তাহলে কি এটা কতটুকু গ্রহণযোগ্য হবে, কিংবা আসলে আপনার মন্তব্যটা কি সে বিষয়ে একটু জানতে চাই। আপনাকে ধন্যবাদ এবং মহান বিজয় দিবসের শুভেচ্ছা, এবং রেজওয়ানুল হক রাজা ভাই সহ আজকের এই অনুষ্ঠান যারা দেখছেন প্রত্যেকেই মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি মাসে, আগামী ফেব্রুয়ারি মাস 2026-এর, এবং নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে অলরেডি। এবং এই নির্বাচনকে প্রতিহত করার জন্য পতিত পরাজিত শক্তি নানাভাবে চেষ্টা করছে। আমরা রাষ্ট্রের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বাংলাদেশের এই মুহূর্তে রাজনীতির মাঠে যারা ক্রিয়াশীল আছেন, যে রাজনৈতিক দল, প্রত্যেকের পক্ষ থেকে এই অভিযোগ করা হচ্ছে। এবং এই অভিযোগের প্রমাণ হিসেবে তারা বলছেন যে যিনি আমাদের পদত্যাগী প্রধানমন্ত্রী এবং যিনি এখন ভারতের পলাতক, তিনি তার বেশ কিছু অডিও বার্তা সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত হয়েছে। আমি জানি না এগুলোর সত্যতা কতটুকু আছে। প্রত্যেকটা অডিও বার্তার মধ্যেই আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না, এবং যে নির্বাচনে আওয়ামী লীগ অংশ গ্রহণ করতে পারবে না সেই নির্বাচন প্রতিহত করার জন্য আহ, 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 সাবেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে তার দলের অনেক সিনিয়র নেতাই কিন্তু নেতা কর্মীদেরকে মানে আহ্বান জানাচ্ছেন এবং সেই ব্যাপারে কাজ করার। তো এইগুলো অডিও মানে ক্লিপ আমরা সোশ্যাল মিডিয়াতে ভেসে বেড়াতে দেখছি। আর আপনি এই অবস্থায় যদি আওয়ামী লীগ এই নির্বাচন, আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল, তারা যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, স্বাভাবিকভাবেই তারা নির্বাচন টিকিয়ে একেবারে নির্বিঘ্ন হতে দিবে বা এটি নির্বিঘ্ন হতে না দেওয়ার ব্যাপারে তারা কাজ করবে, এটি অস্বাভাবিক কিছু নয়। হুম। এবং বাংলাদেশে আমরা অতীতেও এইগুলো দেখেছি। তো আরেকটা জিনিস হলো, এই শুধুমাত্র প্রধান উপদেষ্টা কিন্তু এর আগেও বলেছেন যে শুধুমাত্র পতিত ফেসিবাদী এর সরকার না, দেশি বিদেশি শক্তিও এই নির্বাচনকে ব্যাহত করার জন্য চেষ্টা করছে, এবং সেই ক্ষেত্রে আমাদের ইঙ্গিতটা কোন দিকে আছে সেটাও আমরা বুঝতে পারি। তো ফলে এই নির্বাচনে তারা এক ধরনের চেষ্টা করবেন, সেটার আমরা তৎপরতা দেখছি। আর যে কথাটি বলছেন যে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করবে, রাজা ভাই অলরেডি এটা বলেছে। বাংলাদেশের রাজনৈতিক যে সংস্কৃতি, সেই সংস্কৃতির মধ্যে শেখ হাসিনা বা দলের শীর্ষ নেতৃত্ব ছাড়া এইখানে যারা দেশে আছেন বা যারা এখনো মানে খুব বেশি পলাতক হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি যাদের জন্য, তারা নির্বাচন করবেন এটা ভাবার কোনো কারণ নেই। এবং আওয়ামী লীগের শীর্ষ নেত্রী তো তাদেরকে নির্বাচনের অনুমতি দিবেন সেটাও কারণ নেই। আর যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, অতএব তাদের সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পূর্বে কোনো মানে আমরা যেটা বলি যে তাদের ক্লিন ইমেজের কেউ যদি থাকে, সেই অন্তত পক্ষে এই নির্বাচনে দলীয় পরিচয়ে তাদের কোনো নির্বাচন করার কোনো সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখছি না। ব্যক্তিগতভাবে যদি কেউ ইলেকশন করেন সেটা করতেই পারেন, সেটা তখন তো আর দলীয় পরিচয়ের ব্যাপার হবে না। তো সার্বিক সেটা স্বতন্ত্র বিবেচনায় হয়ে আমার করতে কাছে হবে। যেটি মনে হয়, হ্যাঁ, আমরা সার্বিক বিবেচনায় যেটা মনে করছি যে যেহেতু নিষেধাজ্ঞার মধ্যে আছে কার্যক্রম, অতএব দলগতভাবে তাদের নির্বাচনের কোনো সম্ভাবনা নেই। আর যদি সেটা প্রত্যাহারও করা হয় তাহলেও শেখ হাসিনা বা দলের শীর্ষ নেতৃত্ব ছাড়া আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের তারা অনুমতি দিবেন সেটাও আমরা মনে করছি না। সেটা এই সরকারের অধীনে যে নির্বাচন হবে সেইটার জন্য না, সামগ্রিকভাবেই বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির মধ্যে আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে সেখানে আওয়ামী লীগ ছাড়া, মানে শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ
বা আরো যারা আছেন তাদের ছাড়া আওয়ামী লীগ, সেটা এই মুহূর্তে বোধহয় আওয়ামী লীগের নেতা কর্মীরাও অনেকটাই কল্পনা করে না। ফলে জি আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে আওয়ামী লীগের নামে ক্লিন ইমেজ থাকলেও কারো নির্বাচন করার কোনো সম্ভাবনা আমরা দেখছি না। জি নিশ্চয়ই আমাদের আরো কিছু প্রসঙ্গ আছে, সেসব বিষয় নিয়ে আলোচনা করতে চাই। একটা বিরতিতে আমাদের যেতে হবে, বিরতির পর ফিরে এসে আমরা আলোচনায় ফিরবো। সংবাদ সম্প্রসারণে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে অতিথি হিসেবে অনলাইনে যুক্ত রয়েছেন অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান এবং রেজওয়ানুল হক। আবারও আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আজ 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। চিরগৌরবের মহাকাব্যিক বিজয়ের 54 বছর পূর্তি উদযাপনে জাতীয় স্মৃতিসৌধে সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা। আমি একটি বিষয় জানতে চাই, যখন আমরা রিপোর্টিংয়ে যাই, যখন আমরা মাঠে যাই, তখন নানা শ্রেণী পেশার মানুষ, বিশিষ্ট জনরা বলেন যে স্বাধীনতার এত বছর পরেও আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা আসলে অর্জন হয়নি। আমরা যে বাংলাদেশ দেখতে চেয়েছিলাম সেই বাংলাদেশ এখনো আমরা দেখতে পারি না। রেজওয়ানুল হক, শুরুতে আপনার কাছে যেতে চাই, এই দায়ভারটা কার, রাজনীতিবিদদের? আহ, জি আমি তাহলে একটু ডক্টর সিদ্দিকুর রহমান খান আপনার। বিশেষ সরকার বাদ দিলে জেনারেলি তো পলিটিক্যাল গভর্নমেন্টই ছিল আমাদের দেশে বেশিরভাগ সময়। এবং দেখেন, আজকে একটা রিপোর্ট দেখছিলাম, এই 7 বছর হয়ে গেল, তারপরে কি দাঁড়ালো আমাদের দেশের অবস্থা। দেখা গেল যে অর্থনৈতিক দিক থেকে আমরা অনেক এগিয়েছি, এটা সত্য। আমাদের এক সময় 7.5 কোটি মানুষ ছিল আমাদের জনসংখ্যা, তখনই অভাব ছিল, অনেক খাবার শর্টফল ছিল। তো সেই জায়গা থেকে আমরা এখন 18-20 কোটি প্রায় বলা, মানে এর মধ্যে এই, তারপরে কিন্তু দেশে এরকম খাবারের কোনো অভাব নাই। খাবারের দাম হয়তো বাড়তি, কিন্তু খাবারের অভাব কিন্তু নাই। তো এটা একটা বিরাট সাফল্য। কিন্তু আমাদের যে অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, সেই অর্থনৈতিক উন্নয়নের সুফলটা কিন্তু একটা শ্রেণী বেশি পেয়েছে, মানে উচ্চবিত্তরা। মানে এটা সুষম উন্নয়ন নিম্নবিত্ত বলা যায় না। মধ্যবিত্তদের অবস্থা তো যে সুষম উন্নয়ন হয়েছে, কিন্তু সুষম বন্টন হয় নাই। আচ্ছা। মানে আপনার সুবিধাটা সকল শ্রেণীর কাছে সমানভাবে পৌঁছায় না, বা যার যেটুকু দরকার। বিশেষ করে নিম্নবিত্তদের অবস্থা খুবই খারাপ, উচ্চবিত্ত মধ্যবিত্তদের অবস্থা আরো খারাপ, কারণ তারা না উচ্চবিত্ত না নিম্নবিত্ত। বাজারের যে অবস্থা, তাতে জিনিসপত্রের যে দাম, তাতে আসলে মানুষজনের খুব কষ্ট হয়। কিন্তু কেউ না খেয়ে আছে তা না। কিন্তু তারপরে ধরেন যে মানুষের আয় কিন্তু এভাবে বাড়ে নাই। আমাদের ব্যবসায়ীরা ইদানিং অনেক কমপ্লেন করছেন, তাদের ব্যবসা বাণিজ্যের উপরে নানা ধরনের প্রেশার পড়েছে, অনেক গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, কিছু প্রেশার আছে। তো সব মিলিয়ে আমরা আসলে যে পর্যায়ে যেতে পারতাম, দেখেন আমাদের এই সমসাময়িক স্বাধীনতা পেয়েছি, এরকম সমসাময়িক সময়ের কাছাকাছি বেশ কিছু দেশ আছে। সিঙ্গাপুরের কথা যদি ধরেন, এরা তো একসময় তারা মাছ ধরায় তাদের পেশা ছিল। তো সেই জায়গা থেকে তারা সিঙ্গাপুর থেকে কোথায় চলে এসেছে। এটা সিঙ্গাপুর খুব বেশি দূরের দেশ না আমাদের এখানে। তো আমাদের আসলে হয়েছে কি, পলিটিশিয়ানরা যতটা না নিজেদের দলের স্বার্থ দেখেছেন, দেশের স্বার্থ বা জনগণের স্বার্থ ওই অর্থে দেখেন না। এটা আমি কোনো পার্টিকুলার দলের কথা বলছি না, বাট সেরকম হলে তো আজকে আমাদের দেশের এই অবস্থা হয় না। আমাদের এত জনসংখ্যা একসময় আমাদের সমস্যা ছিল, কিন্তু এটাকে আমরা কিন্তু সম্ভাবনায় রূপান্তরিত অনেকখানি করা গেছে, আরো অনেক করা যেত। ধরেন এই যে জনশক্তি রপ্তানির বিষয়টা, আপনি দেখেন মালয়েশিয়াতে আমরা দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়াতে জনশক্তি রপ্তানি করতে পারি না। কারণ কি, ওখানে যখনই রপ্তানির সুযোগ আসে, তখনই একটা সিন্ডিকেট তৈরি হয়, এবং তারপরে এটা মালয়েশিয়া গভর্নমেন্ট এটা বাতিল করে কিন্তু দেয়। আমরা নিজেরা তো আমরা কি দক্ষ জনশক্তি সিন্ডিকেটটা তৈরি করতে পারি না। করা কোনোভাবে বন্ধ করতে পারি না? না, দক্ষ জনশক্তি তৈরি করতে পারি, চাইলেই পারি। এখানে ট্রেনিং দিয়ে, ধরেন এই যে জাপান এখন লোক দিচ্ছে, তো জাপানিরা কিন্তু দেশে এসে ট্রেনিং দিয়ে তাদেরকে নিয়ে যাচ্ছে। তো আমরা কি নিজেরা ট্রেনিং সেন্টার দেশে আমরা খুলতে পারতাম না? আমরা কি ট্রেন করতে পারতাম না আমাদের জনসংখ্যাকে? অবশ্যই পারতাম। এটা হচ্ছে আন্তরিকতা এবং সিদ্ধান্তের ব্যাপার। আমরা আসলে এই সমস্ত দিকে আমাদের নজর নেই। আমাদের নজর হলো কিছু কিছু অনেক ক্ষেত্রে মেগা প্রকল্পের দিকে। মেগা প্রকল্প মানে মেগা কমিশন, বা মেগা ওখান থেকে টাকা পয়সা সরানো, মানে বা লোক দেখানো, বা মানুষ আহ, বলবে হ্যাঁ এটা বিরাট একটা কাজ হয়েছে। আমাদের যেখানে যেটা করা দরকার, প্রপারলি স্পেসিফিক, আমাদের আমাদের বাজেট কিন্তু এখন বিশাল বাজেট হয়েছে, লক্ষ কোটি টাকার বাজেট, তাই না? তো সেইটা সবকিছুই বেড়েছে, কিন্তু মানুষের সাধারণ মানুষের জীবনযাত্রায় যে খুব বেশি পরিবর্তন এসেছে তা না।
কিন্তু উচ্চবিত্তের সংখ্যা কিন্তু বাড়ছে। জি গত এক বছরে আপনি দেখবেন কয়েকদিন আগে একটা রিপোর্ট দেখলাম, কোটিপতির সংখ্যা কোটিপতি ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা কয়েক গুণ বেড়ে গেছে। জি তো মানে একদিকে ব্যবধানটা উল্লঙ্ঘন হচ্ছে, অর্থাৎ আরেকদিকে উচ্চবিত্ত নিম্নবিত্তের যে ব্যবধানটা ব্যবধানটা বাড়ছে, সেটি অনেক বেশি পরিমাণে বেড়েছে। বৈষম্যটা বাড়ছে, যে বৈষম্য বিরোধী আন্দোলনের বৈষম্যটা দূর করার কারণেই কিন্তু এই জুলাই আগস্টের আন্দোলন। জি, সে বৈষম্য আজকে আমরা দূর করতে পারিনি, মানে বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে। ডক্টর এম সিদ্দিকুর রহমান, একটু আপনার কাছে আসতে চাই যে এই যে বৈষম্য এখন পর্যন্ত দূর করা গেল না বাংলাদেশে। আমরা দেখেছি যে আমরা যদি পার্শ্ববর্তী দেশ ভারতের কথাও বলি, সেখানে রাজনৈতিক দলগুলো কিন্তু পরস্পরকে নিশ্চিহ্ন করতে চায় না। কিন্তু আমাদের বাংলাদেশের রাজনৈতিক কালচারটা কেমন যেন এত শত্রু, মানে প্রতিদ্বন্দ্বিতা থাকবেই, কিন্তু পরস্পরকে নিশ্চিহ্ন করার একটা প্রবণতা লক্ষ্য করা যায় আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে। আর আমাদের বাংলাদেশ সিঙ্গাপুর হতে পারতো, মালয়েশিয়াও হতে পারতো, মানে 1971 থেকে স্বাধীনতা 54 বছরে যদি আমি হিসেব ধরি, কিন্তু আমাদের বাংলাদেশ সে অবস্থানে যেতে পারেনি। এটার মূল কারণ কি? দুর্নীতি না অন্য কোনো কারণ? আপনার কাছে কি মনে হয়? আপনাকে আবারও ধন্যবাদ। আসলে আমাদের মহান মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য ছিল যে একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসাবে আমাদের আত্মপ্রকাশ। আমরা সেটি অর্জন করেছি। আমরা বিশ্ব মানচিত্রে নিজেদের অবস্থানটি স্বাধীন রাষ্ট্র হিসাবে পেয়েছি। আমাদের একটা লক্ষ্য ছিল যে একটা গণতান্ত্রিক বৈষম্যহীন অর্থনৈতিক শোষণমুক্ত দেশ এবং সমাজ প্রতিষ্ঠা। আমরা কিন্তু সেই ক্ষেত্রে হোঁচট খেয়েছি। 54 বছরেও আমাদের গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায় নাই। মুক্তিযুদ্ধের পরপরই যে সরকার ছিল তাদের হাতেই আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার যে ব্যাহত হওয়ার যাত্রা শুরু। এই 54-55 বছরে পরে এসেও আমরা কিন্তু সেই গণতন্ত্রের জন্য লড়াই করছি। মানুষকে জীবন দিতে হচ্ছে এবং সর্বশেষ 24শে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, সেটি আমাদের কাছে একটা প্রমাণ। আপনি যেটি অর্থনৈতিক বৈষম্যের কথা রাজা ভাই যথার্থভাবেই বলেছেন যে আমরা অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি করেছি, কিন্তু এটা একটা অসম উন্নয়ন এবং ধন বৈষম্য আমাদের মধ্যে প্রবল হয়েছে। আপনি দেখেন গত 1.5 দশকে বাংলাদেশ থেকে কি পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে। সেই অর্থ যদি এই দেশের জনগণের কল্যাণার্থে যদি বিনিয়োগ হতো, তাহলে আপনি যে আকাঙ্ক্ষার কথা বলেছেন যে আমাদের সিঙ্গাপুর বা মালয়েশিয়া বা প্রতিবেশী ভারত অন্য অনেক দেশের মতো আমাদের অবস্থা হতো না, সেটা যদি সত্যিকার অর্থেই হতো না। আমাদের দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে এবং এই পাচারের সাথে যুক্ত মুষ্টিমেয় কিছু মানুষ। একদিকে এই যে রাজা ভাই বললেন যে আমাদের কোটিপতির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আপনি গত সর্বশেষ পরিসংখ্যানে দেখবেন যে 3 কোটির বেশি মানুষ চরম দারিদ্র সীমার মধ্যে আছে। তো এই অবস্থাটি আমাদের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার সাথে আমাদের এটা মিলে না। এবং যে দুর্নীতির কথা বলছেন এবং রাজনৈতিক সংস্কৃতি, আমাদের যে পরিবর্তনের আকাঙ্ক্ষা আমাদের মধ্যে ছিল, সেই রাজনৈতিক সংস্কৃতির আকাঙ্ক্ষা কিন্তু আমাদের মধ্যে গড়ে ওঠেনি। আপনি ভারতের কথা বলেছেন যে এক দল আরেক দলকে ঘায়েল করার চেষ্টা বা নিশ্চিহ্ন করার চেষ্টা করে। এটা সর্বাংশে সত্য না, অনেক ক্ষেত্রেই করেন, কিন্তু জাতীয় নীতির প্রশ্নে, জাতীয় স্বার্থের প্রশ্নে ভারতের রাজনৈতিক দলগুলোর যে একটা ঐক্যবদ্ধ অবস্থানে তারা একই কাতারে এসে দাঁড়ানোর যে সংস্কৃতি আমরা দেখি, এটা আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই প্রবণতা, সেই আমরা ঐতিহ্য, সেটা এখনো গড়ে উঠতে দেখি। জি, আমি সেই বিষয়টি আপনাকে আসলে বলেছিলাম যে ভারতে আসলে রাজনৈতিক দলগুলো কিন্তু প্রতিদ্বন্দ্বিতা আছে, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে নেই। না, প্রতিদ্বন্দ্বিতা আছে, কিন্তু জাতীয় স্বার্থের প্রশ্নে তারা একটা জায়গায় দাঁড়ায়। কিন্তু আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর কাছে জাতীয় স্বার্থ অপেক্ষা নিজেদের রাজনৈতিক দলীয় স্বার্থের যে প্রবণতা, সেটা ঐতিহ্যগত ভাবেই আমাদের রাজনৈতিক দলগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই এটি চর্চা হয়ে থাকে। ফলে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমাদের দেশের পুনর্গঠনের জন্য সামগ্রিক গণতান্ত্রিক ব্যবস্থাকে একটা টেকসই অবস্থান দেওয়ার জন্য যে প্রত্যাশাটা মানুষের আছে এবং মুক্তিযুদ্ধেরও যেটা প্রত্যাশা ছিল, রাজনৈতিক দলগুলো সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। বিশেষ করে আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বলেছেন। আসলে মানে রাজনৈতিক দলগুলো আসলে দেশের স্বার্থের চেয়ে দলগুলোর স্বার্থই আসলে বেশি দেখে। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকে সংবাদ সম্প্রসারণে যুক্ত হবার জন্য, এবং আবারও বিজয় দিবসের শুভেচ্ছা। এই ছিল সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গেই থাকুন।